বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্ষমতায় এলে সিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়বে কংগ্রেস, বললেন আসামের বরিষ্ঠ কংগ্রেস নেতা গৌরব গগৈ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুসলমানের ভোটের প্রয়োজন নেই বিজেপির, পাল্টিকে এবার আজমল খারাপ মুসলিমরা নন, সুর বদল হিমন্ত বিশ্ব শর্মার। গান বাজিয়ে ব্যান্ড পার্টি নিয়ে মিছিল, নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা, খেলা হবে মাঠে, জনগণই হবেন শেষ বিচারের মালিক। মনোনয়নপত্র জমা দিয়ে বললেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। করিমগঞ্জে বিজেপি টিম নিয়ে মনোনয়ন দাখিল করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান। দক্ষিণ করিমগঞ্জের সিদ্দিক আহমেদ কোনো ফ্যাক্টর নয়, মনোনয়ন দাখিল করে বললেন আজিজ আহমেদ। তৃণমূল নেত্রী মমতার উপর হামলার তদন্ত চেয়ে কমিশনে তৃণমূল। বাংলায় ভোটের মুখে বড় চমক, তৃণমূলে যোগ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার। এবং সর্বশেষ জানিয়ে দেব মমতা ফাইটার, বাংলায় বিজেপির হার নিশ্চিত, তৃণমূলে যোগ দিয়ে বললেন যশবন্ত সিনহা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। ক্ষমতায় এলে সিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়বে কংগ্রেস, সিএএ বাস্তবায়ন করব না কোনো অবস্থাতেই, এই হুঙ্কার দিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি আরও বলেন, সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, এতে অংশীদার হবে আসাম সরকার। তার সাফ কথা, যদি কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসে, তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই মামলায় শরিক হবে। লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 126 সদস্যের আসাম বিধানসভা নির্বাচনের মূল ইস্যু হচ্ছে আসামের জনগণের অস্তিত্ব ও পরিচিতির সংকট ও উন্নয়ন। কংগ্রেস ও ইউডিএফের মহাজোট ক্ষমতায় আসছে, এই আশার আলো জেগে উঠেছে। কংগ্রেস কেন মাওলানা বদরুদ্দিন আজমলের দল ইউডিএফের সঙ্গে আতাত করেছে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে এই আতাত হয়নি, এই আতাত হয়েছে সিএএ কে সমর্থন করে কিনা। সিএএ কোনো কাজেই আসেনি, বরং ভারসাম্য নষ্ট করেছে, আসামের প্রকৃত সমস্যার সমাধান করেনি। ভোটের জন্য সমাজকে ভাগবাটোয়ারা করতে বিজেপির হাতিয়ার হচ্ছে এই সিএএ। গৌরব গগৈ আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারী সমস্যার সমাধানে কংগ্রেসের কাছে স্পষ্ট নীতি রয়েছে। আসাম চুক্তি মেনেই তা করা হবে। কে ভারতীয় নাগরিক আর কে অবৈধ বিদেশি নাগরিক, তা ঠিক করা হবে আসাম চুক্তির ভিত্তিতে। ফরেনার্স ট্রাইব্যুনালে সন্দেহভাজন বিদেশির যে মামলা চলছে, সেই মামলাগুলির নিষ্পত্তি যাতে দ্রুত করা হয়, তা ক্ষমতায় এলে নিশ্চিত করবে কংগ্রেস ও ইউডিএফ মহাজোট। এটাও নিশ্চিত করা হবে যাতে প্রকৃত ভারতীয় নাগরিকদের মধ্যে যাদের এনআরসি খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের নাম যাতে অন্তর্ভুক্ত হয়। কংগ্রেস সাংসদ গৌরব এই প্রতিশ্রুতি দিলেও তিনি তা খুলসা করেননি কিভাবে তা করা হবে। উল্লেখ্য, আইন অনুসারে এনআরসি চুটদের বাধ্যতামূলকভাবে নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে হবে। নাগরিকত্ব আইন হচ্ছে কেন্দ্রীয় আইন, কিভাবে কংগ্রেস আসামে ক্ষমতায় এসে এই কেন্দ্রীয় আইন বদলাবে, এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সংসদে গৃহীত আইনে সংশোধন আনার ক্ষমতা তো কোনো বিধানসভার নেই, এই বিষয়টি এখনও কংগ্রেস স্পষ্ট করতে পারেনি। প্রয়াত তরুণ গগৈ সম্পর্কে তিনি বলেন, তার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবে না। তিনি কথা প্রসঙ্গে বলেন, গত বছর আগস্ট মাসে কংগ্রেসের কোর কমিটির বৈঠকে তিনি প্রস্তাব দিয়েছিলেন ইউডিএফ সহ সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে কংগ্রেসের জোট গঠন করার। যারা এই প্রস্তাব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। অপরদিকে আজমল খারাপ মুসলিমরা নন, সুর বদল হিমন্ত বিশ্ব শর্মার। মুসলমানের ভোটের প্রয়োজন নেই বিজেপির, মুসলমানরা বিজেপিকে ভোট দেন না। মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার প্রকাশ করে যে বিজেপি নেতা সমগ্র আসামে তুলপাড় লাগিয়েছিলেন, সেই হিমন্ত বিশ্ব শর্মার কণ্ঠে এবার অন্য সুর। শুক্রবার কোলাইগাঁওয়ে দলের প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার সুর বদল করে বলেন, মুসলিমদের তিনি কখনো খারাপ পাননি, খারাপ পান আজমলকে। আজমলকে এক হাত নিয়ে তার ঘোষণা, আজমল মানেই মুসলমান নয়। আজমলের সঙ্গে বিজেপির সংঘাত অন্য কারণে, তার সঙ্গে সাধারণ মুসলমানদের কোনো সম্পর্ক নেই। মুসলিম ভোটকে টার্গেট করে মন্ত্রী বলেন, বিজেপি সরকার ধর্মের নামে কোনো কিছু বিচার করেনি। কলেজে নাম ভর্তি থেকে শুরু করে অরুণোদয় প্রকল্প ইত্যাদি বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ কি মুসলমানরা পাননি বলে প্রশ্ন তুলেন তিনি।
তার দাবি, বিজেপির সরকার সম্পূর্ণ 5 বছর কাজ করার সুযোগ পায়নি। 5 বছরের মধ্যে একটি বছর সিএএ আন্দোলনে নষ্ট হয়েছে, আরেকটি বছর কোভিডের জন্য। ফলে বিজেপি সরকার 3 বছরে যে বিশাল কাজ করেছে তা 30 বছরেও কোনো সরকার করতে পারেনি। কংগ্রেসের দুটি লুঙ্গির সমালোচনা করে তিনি বলেন, বিজেপি সরকার এমন কাজ করছে যে সাধারণ দুটি লুঙ্গির জন্য রাজনৈতিক নেতার কাছে হাত পাততে হয়নি। বিজেপির সরকারের প্রথম কার্যকালে বেশিরভাগ মন্ত্রীরাই ছিলেন নতুন। ফলে এই সময়ে যে উন্নয়নের কাজ হয়েছে তা নিত্যনাটিকা বলে আখ্যায়িত করেন মন্ত্রী হিমন্ত। কোহিনুর থিয়েটার যেমন থিয়েটার শুরুর আগে নৃত্যনাটিকা প্রদর্শন করে, সেভাবেই বিজেপির সরকার 3 বছরের কার্যকাল ছিল নৃত্যনাটিকা অর্থাৎ ট্রেলর। আগামী 5 বছর হবে আসল সিনেমা। কংগ্রেস ও বিপিএফ দলের সমালোচনা করে মন্ত্রী হিমন্ত বলেন, কংগ্রেস বলে বেড়াচ্ছে কংগ্রেসের সরকার হবে বলে। আজমলের হাত ধরে কংগ্রেস সরকার গড়ার যে স্বপ্ন দেখছে তা কখনো সফল হবে না বলে উল্লেখ করে তার মন্তব্য, মোদি টাকা পর্যন্ত কংগ্রেসের সরকার গড়ার কোনো সম্ভাবনা নেই। যদি সরকার গড়তে হয় তা হবে বাংলাদেশে। কংগ্রেস দলকে পুরনো 500 টাকার নোটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, পুরনো 500 টাকা নোট দিয়ে গেলে দোকানদাররা যেমন দোকান বন্ধ করে দেন, তেমনি কংগ্রেসকে দেখলেও মানুষ দরজা বন্ধ করে দেন। হাগ্রামাকে ফুটবলের সঙ্গে তুলনা করে বলেন, কংগ্রেস হাগ্রামাকে নিয়ে সরকার গড়ার কথা ভাবছে, সেই হাগ্রামার ফুটবলেও পাম্প নেই, কংগ্রেসের ফুটবলেও পাম্প নেই বলে কটাক্ষ করেন হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে সাথে আছে শিলচর হবে জয়। দুবারের সফল বিধায়ক হবার পরও লবিবাজির রাজনীতি করে গেরুয়া দল তাকে টিকিট দেয়নি। টিকিট না দিয়ে বঞ্চনা করে তার বিরুদ্ধে রাজনীতির কুটচাল চালা হলেও শিলচরবাসী তার সঙ্গে আছেন। বিজেপিকে এই বার্তা দিয়েই বন্ধু এবার খেলা হবে স্লোগান তুলে বিশাল মিছিল করে নির্দল প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়ন পেশ করলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই যে তার টিকিট কাটা হয়েছে। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত গানে গানে একতা প্রচার করে মনোনয়ন পেশে দিলীপ পাল রীতিমতো চমক সৃষ্টি করলেন। তার র্যালিতে উপস্থিত অগুনতি মানুষের সংখ্যা, গান বাজনার জমজমাট আবহ আর পোস্টার ব্যানার স্লোগানে ব্যতিক্রমী ডায়লগ ব্যবহার করে মনোনয়ন পেশের প্রচারে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে রীতিমতো টেক্কা দিলেন দিলীপ কুমার পাল। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে শিলচর কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি করে টিকিট বঞ্চিত বিক্ষুব্ধ বিধায়ক বুঝিয়ে দিলেন এবার সত্যি খেলা হবে। মিছিলে বারবার ভারত মাতা কি জয় স্লোগান তুলে তার সমর্থকরা বুঝিয়ে দিয়েছেন নির্দল দাঁড়ালেও বিজেপির ভোট বাক্সেই তারা হানা দিতে চলেছেন। দুপুর 12:50 নাগাদ তার মিছিল শুরু হওয়ার পর দেবদূত পয়েন্টে আসার পর দিলীপ পাল সেখান থেকে বেরিয়ে মনোনয়ন দিতে চলে আসেন। রাস্তায় শিশুদের চকোলেট বিলি করেছেন তিনি। এদিকে সরগরম মিছিল সেন্ট্রাল রোড ধরে জানিগঞ্জ হয়ে আসে জেলাশাসক কার্যালয়ে। আওয়াজ উঠে দিলীপ পালের সততা জানে শিলচরের জনতা। দিলীপ পাল আরও বলেন, বিজেপি আমার বিরুদ্ধে অভিযোগ এনে হলফনামায় জানিয়েছে দিলীপ পাল জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তার কোনো জনসংযোগ নেই, কাজ করতে পারেননি, বিধায়ক হিসাবে ব্যর্থ। ফলে আমি ব্যর্থ না সফল, এর বিচার চাইব জনগণের কাছে। দিলীপ পাল সিন্ডিকেটের বিরুদ্ধে আগে মুখ খুললে ব্যবস্থা নেওয়া যেত, এবার স্বার্থে আঘাত পড়েছে বলেই সরব হয়েছেন। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে দিলীপ পাল বলেন, হিমন্ত মহান ও চরম ক্ষমতাশালী নেতা হয়েও সিন্ডিকেটের বিষয়ে ঠিক কথা বলছেন না। আমি সিন্ডিকেট নিয়ে 3 বছর আগেই সরব হয়েছিলাম, জনগণ জানেন একথা। এদিকে সিন্ডিকেট নিয়ে অভিযোগের তথ্য প্রমাণ কেন দিচ্ছেন না, মামলা এফআইআর করছেন না দিলীপ পাল। সাংসদ রাজদীপ রায় ও কৌশিক রায়ের এমন মন্তব্যের জবাবে দিলীপবাবু বলেন, এদের মন্তব্যের জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ সবাই জানেন শাক দিয়ে মাছ দেখা যায় না। বিধায়ক জানিয়ে দেন শিলচরে তার লড়াই হবে কংগ্রেস প্রার্থীর সঙ্গে। জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত। তিনি বলেন, জয়ের জন্যই আমি মনোনয়ন দিয়েছি, তবে কি এবার খেলা হবে? এর জবাবে মুচকি হেসে দিলীপ পাল বলেন, খেলা হবে, খেলা তো শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখুন আগে আগে আর কি হয়। অপরদিকে করিমগঞ্জে বিজেপির টিম নিয়ে মনোনয়ন দাখিল আজিজের। রাজ্য নেতৃত্ব সহ করিমগঞ্জ বিজেপির পুরো টিম নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন দক্ষিণ করিমগঞ্জের মিত্রজোটের অগপ প্রার্থী আজিজ আহমদ খান। এদিন দুপুর 2টা নাগাদ মনোনয়ন দাখিল করেছেন তিনি। বর্তমান সময়ে ওই কেন্দ্রে মহাজোটের প্রার্থী সিদ্দিক আহমেদ কোনো ফ্যাক্টর নন বলে এদিন মন্তব্য করেছেন মিত্রজোটের নেতারা। সিটিং গেটিং ফর্মুলা মেনে দক্ষিণ করিমগঞ্জে ফের ইউডিএফের টিকিট পাওয়ার আশায় ছিলেন বিধায়ক আজিজ আহমদ খান, কিন্তু এই কেন্দ্রটি আজিজের হাত থেকে ছিনিয়ে নেন সিদ্দিক আহমেদ।
ফলে রাতারাতি অগপর খাতায় নাম লিখিয়ে নেন আজিজ। এমনকি দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রটি অগপকে ছেড়ে দেয় বিজেপি। শুক্রবার মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন বেলা 11টা নাগাদ রাজ্য স্তরের দুই নেতাকে নিয়ে বিজেপি কার্যালয়ে প্রবেশ করেন বিধায়ক। প্রায় ঘণ্টা দুয়েকের মতো রণকৌশল ঠিক করেন তিনি। পরে অগপর জেলা সভাপতি হেলাল খান সহ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, শিপ্রাগুন, উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, সাধারণ সম্পাদক নির্মল বণিক প্রমুখকে সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজিজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্বাচনে জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। বলেন সিদ্দিক আহমদ ক্লোজ চ্যাপ্টার, তিনি কোনো ফ্যাক্টরি নন। অগপতে যোগ দেওয়ার প্রশ্নে বলেন, আমার বাড়ির সদস্যরা এই দলের সক্রিয় সদস্য, সুতরাং অগপতে আমাকে নবাগত বলা ঠিক হবে না। তবে বদরুদ্দিন আজমল নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে দক্ষিণ করিমগঞ্জে মিত্রজোটের জয় নিশ্চিত বলে মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য। বলেন, আজিজ আহমদের কার্যকালে দক্ষিণ করিমগঞ্জে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। বিজেপির সঙ্গে থাকলে শান্তির দ্বীপে পরিণত হবে দক্ষিণ করিমগঞ্জ। অন্যদিকে এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর করিমগঞ্জের রাইজোর দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। এবার বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কমলাক্ষের স্থান হবে এবার 3 নম্বরে। অপরদিকে তৃণমূল নেত্রী মমতার উপর হামলার তদন্ত চেয়ে কমিশনে তৃণমূল। দুর্ঘটনার তথ্য মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানালো পশ্চিমবঙ্গের শাসক দল। তৃণমূলের অভিযোগ, ষড়যন্ত্র করেই ওই দিন মমতার উপর হামলা চালানো হয়েছিল। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে যান তৃণমূলের 6 সদস্যের এক প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের অভিযোগের কথা তুলে ধরেন সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদাররা। নন্দীগ্রামের ওই ঘটনায় খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও অভিযোগের কাঠগড়ায় তুলেন তৃণমূল নেতৃবৃন্দ। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী সহ অন্য বিজেপি নেতাদের কথাবার্তায় মমতার উপর যে আঘাত আসবে তা আগেই আঁচ করা হয়েছিল। সৌগত রায় বলেন, ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রামে গিয়ে মমতার স্কুটি দুর্ঘটনায় পড়লে বিজেপির কিছু করার থাকবে না। দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়র সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই ইঙ্গিত ছিল। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাও বলেছিলেন, 10 মার্চের পর দেখবেন কি হয়। ওই দিনই আহত হলেন মুখ্যমন্ত্রী। সৌগতের কথায় নেত্রীর উপর যে আঘাত নেমে আসবে এসব থেকেই তার আগাম আভাস পাওয়া যাচ্ছিল। ওই দিন ঘটনার সময় কোনো পুলিশ কর্মী যে ঘটনাস্থলে ছিল না সেই অভিযোগও এদিন তুলেছে তৃণমূল। সৌগতবাবু বলেন, বিজেপির তরফ থেকে বারবার নির্বাচন কমিশনের কাছে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ও ডিজিকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই রাজ্য পুলিশের এই 2 আধিকারিককে সরিয়ে দেয় কমিশন। আর যেদিন নতুন ডিজি দায়িত্ব নেন সেই দিনই ঘটে গেল এই ঘটনা। তিনি বলেন, ঘটনার পর দিন নন্দীগ্রামের যে 2 বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেছিলেন কোনো হামলা নয়, রাস্তায় 2টি লোহার খুঁটির সঙ্গে মমতার গাড়ির ধাক্কা লেগেছে, সেই দুজনই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। শুভেন্দুর সঙ্গে তাদের ছবিও কমিশনে জমা দিয়েছে তৃণমূল। নিজেদের অভিযোগের সমর্থনে সেই ছবি বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টের প্রিন্ট আউট এবং সেই সঙ্গে মমতার গাড়ির ছবিও কমিশনে জমা দিয়েছেন সৌগতবাবুরা। গাড়িতে লোহার খুঁটিতে ধাক্কা লাগার কোনো চিহ্ন নেই। সৌগতবাবু বলেন, মমতার আঘাত কোনো দুর্ঘটনা নয়, চক্রান্ত। জোর করে গাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে লোকেদের নিয়ে অনবরত কথা বলানো হচ্ছে। এদিকে দলনেত্রীর বিরুদ্ধে হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে মৌন মিছিল বের করে তৃণমূল। কালো বেজ পরে প্রতিবাদ জানানো হয়। অপরদিকে মমতা শুরু থেকেই ফাইটার। কান্দাহার বিমান অপহরণের সময় নিজে পণবন্দী হিসেবে যেতে চেয়েছিলেন। জঙ্গিদের হাত থেকে বন্দীদের ছাড়ানোর জন্য নিজে আত্মত্যাগ করতে রাজি ছিলেন মমতা। আমি নিশ্চিত বাংলার নির্বাচনে তৃণমূল বড় সাফল্য পাবে। বাংলার এই ভোট বাংলার পাশাপাশি গোটা দেশের ভবিষ্যতের জন্য ভীষণ জরুরি। বাংলা থেকেই 2024-এ পরিবর্তন হবে দিল্লিতে। আজ তৃণমূল ভবনে এসে কথাগুলি বললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। আজ খানিকটা চমকপ্রদভাবে রাজ্যের শাসক দলে যোগ দিলেন তিনি। সূত্রের খবর, আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে যশবন্তর। মমতার সঙ্গে প্রায় 45 মিনিট কথা বলার পরই শাসক শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তৃণমূল ভবনে তার হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের 3 শীর্ষ নেতা ডেরেক ওব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুব্রত বলেন, যশবন্ত সিনহার মতো মানুষ এসে আমাদের ধন্য করলেন।
তিনি তৃণমূল কংগ্রেসের পথ প্রদর্শক হিসেবে থাকবেন। সারা ভারতবর্ষে তিনি তৃণমূলের আদর্শ প্রচার করবেন। তার নেতৃত্বে গোটা দেশে তৃণমূলের আদর্শ প্রতিষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তের শিকার না হলে আজ তিনি নিজেই উপস্থিত থাকতেন। আমরা মমতা এবং যশবন্তের যৌথ পথ প্রদর্শনে এগিয়ে যাব, কিন্তু জীবনের শেষ বয়সে এসে কেন হঠাৎ তৃণমূলে যোগ? ব্যাখ্যা দিতে গিয়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। বললেন, আজকের ঘটনায় হয়তো আপনারা চমকে গিয়েছেন, কেন এই বয়সে সক্রিয় রাজনীতিতে ফিরলাম। আসলে দেশ এই মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সমস্ত স্বশাসিত সংস্থা আজ বিপদের মুখে। এর মধ্যে রয়েছে বিচার ব্যবস্থাও। দেশে গণতন্ত্র বিপন্ন, অথচ কারো কোনো হেলদুল নেই। আজ এই দেশে কৃষক মজুর সকলেই ত্রস্ত। স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে চরম দুর্দিন চলছে, তাতেও উদাসীন সরকার। এখনকার কেন্দ্রীয় সরকারের একটাই লক্ষ্য, ভোটে জেতা। মমতার সুরেই যশবন্ত বললেন, অটলজির বিজেপি আর আজকের বিজেপির মধ্যে বিস্তর ফারাক। অটলজি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করতেন। এখনকার সরকার সবাইকে দমন করার নীতিতে বিশ্বাস রাখে। অটলজির আমলে আমরা দেশ জুড়ে মহাজোট গঠন করেছিলাম, অথচ আজকের বিজেপির পাশে কেউ নেই। তার কারণ এই বিজেপির সঙ্গে থাকার যোগ্য নয়। এই লড়াই শুধু ভোটের বা রাজনীতির লড়াই নয়, এটা দেশের গণতন্ত্রের লড়াই, দেশের অস্তিত্ব।